আচ্ছা, আমি জ্বালানির সাথে একটু অর্থনৈতিক দিকটা একটু যুক্ত করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে অব্যবস্থাপনার কথা বললেন, কিছু তো এনার্জি এফিশিয়েন্সির বিষয়টা আছে যে দক্ষভাবে ব্যবহার করা, অপচয় এগুলি হয়। আরেকটা হচ্ছে যে এই যে এটার কারণে ভর্তুকি দিতে হচ্ছে প্রচুর, সেটা সরকারের কোষাগার থেকে যাচ্ছে। এই চলতি অর্থ বছরে প্রায় ৬০,০০০ কোটি টাকার মতো চেয়েছে পাওয়ার ডিভিশন। তো এই ভর্তুকিটা কোথায় যাচ্ছে? এটা তো প্রথম কথাতে তাদের ওই যে অব্যবস্থাপনার জন্য বিভিন্ন ধরনের ওয়েস্টেজ, লিকেজ, এইগুলার কারণে। আর তারপরে হচ্ছে যে কারা আসলে এটার কনজিউমার। ভর্তুকি দরকার কোনো কোনো ক্ষেত্রে, যেমন ধরুন আপনার কৃষিক্ষেত্রে আমাদের খাদ্য নিরাপত্তা এটার সাথে জড়িত, তখন কৃষিতেও কিছু ব্যবহার হয়, এনার্জি লাগে, ডিজেল ব্যবহার হয় সেটার জন্য। কিন্তু এখন এই যে ভর্তুকির একটা শুরু হয়েছে, এটার সবাই সমানভাবে পাচ্ছে না, এবং যারা সক্ষম উচ্চবিত্ত তাদের তো এরকম ভর্তুকি দেওয়ার কোনো মানে হয় না, সরকারের সম্পদের অপচয় হবে। ভর্তুকির সিস্টেমটা আমাদের দেশে কি একবার শুরু হলে এটা চলতেই থাকে, কিন্তু এটা হওয়া উচিত যে লক্ষ্যভিত্তিক, টার্গেটেড, একটা যাদের প্রয়োজন সেই টার্গেটেড, মানে ইনডিসক্রিমিনেটলি সবাইকে না দেওয়া, না দিয়ে টার্গেটেডভাবে দিতে হবে যাদের প্রয়োজন, যারা নিম্নবিত্ত, যারা কষ্টে থাকে তাদের জন্য। এটা একটা। আর খাতের কথা বললাম যে কোন খাতে দিবে, এবং এইটার একটা কারণ কি যে আমাদের সামগ্রিকভাবে যে জ্বালানি খাতের কথা বলি বা কিংবা অন্যান্য খাতের কথা, মানে একই ধরনের সমস্যা। তিনটা আমি ভাগ করে যদি দেখি, একটা হচ্ছে যে নীতিগত সমস্যা, পলিসি রিলেটেড। পলিসির ক্ষেত্রে একটা ইনার্শিয়া থাকে, ঠিক সময়ে ঠিক মতো পলিসিটা নেওয়া হয় না। তারপরে যেই পলিসিটা নেওয়া হয় সেটা আবার বাস্তবায়ন হয় না। তো সেটার জন্য কি দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনার এই ইনস্টিটিউশনাল, প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক, ইনস্টিটিউশনাল এবং রেগুলেটরি সমস্যা। যে নীতিও হচ্ছে কে এটা বাস্তবায়ন করবে, সেই বাস্তবায়নের জন্য কিন্তু একটা যে একটা একটা কম্পালশন থাকে, দায়িত্ববোধ সেটা নাই, এবং জবাবদিহিতা না করলেও সেটার জবাবদিহিতা নাই। আর তৃতীয় পর্যায়ে হচ্ছে প্রাইসিং। এই প্রাইসিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে ভর্তুকির কথা যখনই বলি, যে প্রাইসিং যদি ঠিক মতো না হয় তখন এই সম্পদের অপচয় হয়। ভর্তুকি থাকা মানেই হচ্ছে যে মানুষ মনে করে যেটা আমি ফ্রিতেই পাচ্ছি, তখন একটা টেন্ডেন্সি থাকে যে এই অপচয় করার। তো ঠিক মতো যদি প্রাইসিং না করা হয় তাহলে ওই সম্পদ, সেটা আপনার এই জ্বালানি হোক কিংবা অন্য ধরনের প্রাকৃতিক সম্পত্তি হোক, সেটার একটা অপচয় হয়। আপনি দেখবেন যে বিদেশে, উন্নত দেশগুলোতে যে কিছু কিছু খাত ছাড়া এমনকি পানিও তো তারা মানে বিক্রি করে এরকম। আমাদের দেশে পানির তো ফ্রি আছে, এটা কারণ এটা একটা জীবন বাঁচানোর একটা বিষয়, কিন্তু তারপর সেখানেও অনেক ধরনের অপচয় হয়। তো এই বিষয়গুলি কিন্তু আমাদের নীতি নির্ধারকদের এইগুলি মাথায় রেখে যদি আপনার কোনো একটা খাতের জন্য পরিকল্পনা করেন, তাহলে আমার মনে হয় এটা আরও শৃঙ্খলাটা ফিরে আসবে। মোট কথা হচ্ছে শৃঙ্খলাটা ফিরে আনা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে সামনের দিকে যদি এগোনোর কথাটা, সব আমরা বলি কাঠামোগত সমস্যা কিংবা সংস্কারের অভাব, কিন্তু মূল জিনিসটা কি, আন্ডারলাইং বিষয়টা হচ্ছে সুশাসন। এবং সেখানে দেখা যায় যে দুর্নীতি একটা বিরাট জায়গা করে রাখছে। এই দুর্নীতিটা দূর করতে হলে আপনার প্রাতিষ্ঠানিক দক্ষতাটা, জবাবদিহিতার জায়গাটা করতে হবে। আমাদের প্রতিষ্ঠান আছে, দুর্নীতি দমন কমিশন আছে, সেগুলো হ্যাঁ নতুনভাবে করা হচ্ছে, নতুন নিয়োগ দেওয়া হয়, কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। তো ওইটা এতদিন পর্যন্ত কি হয়েছে যে একটা টুথলেস একটা অর্গানাইজেশন, যে তার কোনো ক্ষমতাই নাই, এবং সেটা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে, এবং যাদেরকে দেওয়া অনেক সময় উদ্যোগ নেওয়া হয়, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, ওইটাও একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। তো এইরকম যে ক্রুশাল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি আছে, যেগুলোর রাষ্ট্রের সমাজের আইন কানুন ঠিক করবে এবং আইনের বাস্তবায়ন করবে, দুর্নীতি দূর করার জন্য কাজ করবে, সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করবে, সেই প্রতিষ্ঠানগুলি যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে, তাহলে কিন্তু আমাদের কোনো মানে আমি অর্থনৈতিক ক্ষেত্রেই যত ধরনের নিয়ম নীতি করি কিংবা সামাজিক ক্ষেত্রেও করি, সেগুলো আইনের ক্ষেত্রেও করি, কোনো কিছু বাস্তবায়ন হবে না। ওইটা একটা বিরাট বিষয়। আপনি যদি দেখেন আমাদের মতো দেশ, একই পর্যায়ে আমরা 70s শুরুর দিকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া,
তারা এখন একটা হাই ইনকাম উন্নত শুধু না, হাইলি অ্যাডভান্স কান্ট্রি, হাই ইনকাম কান্ট্রি হচ্ছে। তাদের সাথে এখন আমরা এই চুক্তি করছি, বাণিজ্য চুক্তি করছি, কোথায় আছি। আবার অন্যদিকে মানে ভিয়েতনামও তো যুদ্ধ করে যুদ্ধবিধ্বস্ত একটা অর্থনীতি, তারাও আমাদেরকে ছাড়িয়ে চলে গেছে। ক্যাম্বোডিয়া এগিয়ে আসছে। তারপরে আপনার প্রতিবেশী দেশের ছোট দেশ নেপাল, তারাও কিন্তু অনেক শৃঙ্খলার মধ্যে আসছে। তো আমরা যদি এরকম আমরা কিন্তু আমাদেরকে ফেলে চলে যাচ্ছে অনেকে। মূল জায়গাটা কোথায়, ওখান থেকেও লেসন নেওয়ার দরকার আছে। আমরা যে এই যে বিনিয়োগ করি, তো ভিয়েতনাম তো একটা যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি থেকে তারা একটা অনেকটা কমিউনিজমের একটা ছিল আর কি বলা যায়, কিন্তু তারা তো একটা ওপেন মার্কেট ইকোনমি বটে, এবং তারা বিনিয়োগের জন্য প্রত্যেককে সুযোগ করে দিয়েছে এত করে সুবিধা মতো। আমাদের কাগজে কলমে আছে কিন্তু, এবং বলছিও, কিন্তু আমাদের কোনো সেটা বাস্তবায়নের মধ্যে দেখছি না। এবং এই যে বলা হচ্ছিল যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিনিয়োগকারীরা আসছিল না, যে তারা দেখতে চায় যে একটা রাজনৈতিক সরকার আসবে, কারণ তারা রাজনৈতিক সরকার আসলে একটা নির্দিষ্ট একটা দিক নির্দেশনা থাকে, একটা প্রেডিক্টেবিলিটি থাকে। আর ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় আরও একটা সমস্যা ছিল, এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন চরম একটা খারাপ অবস্থায় গেছিল, তখন তারা কেউ বিনিয়োগে উৎসাহী ছিল না। তো এখন আমাদের রাজনৈতিক সরকার এসেছে, তারা আশা করা যায় যে 5 বছর থাকবে, প্রেডিক্টেবিলিটি আছে, কিন্তু তারপরেও কিন্তু যে খুব সবাই চলে আসছে তা না, আলাপ হচ্ছে, এবং আমাদের প্রতিনিধিরাও বিভিন্ন দেশে যাচ্ছে, কিন্তু এখনও তারা কেন যেন নড়ে চড়ে বসছে না, আলাপ আলোচনার মধ্যে আছে। মূল বিষয়টা কি, মানুষ না আস্থাটা, বিনিয়োগকারীরা বিশেষ করে আস্থাটা চায়, এই আস্থাটা কিন্তু এখনো ফেরত আসেনি। আস্থাটা তৈরির জন্য যে শুধু কাগজে কলমে নীতিমালা করলেই হবে না, তাদের কিছু সত্যিকার অর্থে কিছু দেখাতে হবে। একটা জিনিস সবসময় বলে যে পলিটিক্যাল স্টেবিলিটির পাশাপাশি ওই দেশের কর নীতিটা কেমন, ওই দেশের আমলাতান্ত্রিক জটিলতাটা কেমন, তারা যদি এসে ফাইলে এখানে আমাদের কি ওয়ান স্টপ আছে, সার্ভিস আছে, হ্যাঁ, কিন্তু সত্যিকার অর্থে কি ওয়ান স্টপ সার্ভিস সেটা না। এই এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের যেতে সময় লেগে যাচ্ছে। তারপরে হচ্ছে যে তারা করের কথা, আমরা বিনিয়োগ আকর্ষণ করতে চাই, কিন্তু এখানে যদি কর্পোরেট ট্যাক্স অনেক তুলনীয় দেশের চাইতে অনেক বেশি। সিঙ্গাপুরে তো 20% এই করটা, তো কোথায় যাবে, এটাও একটা খরচের বিষয়। ওই জিনিসগুলো আসলে মাথায় রেখে যে আমি কংক্রিটলি কী দিতে পারছি, হোয়াট ইজ অন দ্য টেবিল, এটা যদি না থাকে তাহলে আপনি কথার মধ্যে আসবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে কর্মসংস্থানের জন্য কিন্তু এই বিনিয়োগের সাথে কর্মসংস্থান জড়িত। এই এর মধ্যে আছে, ইশতেহারে আছে যে 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে। তো বিনিয়োগই তো এখনও বাড়ছে না, কর্মসংস্থানটা কিভাবে আসবে? এটা একটা বিরাট চিন্তার বিষয়। কিন্তু আপনার মনে রাখতে হবে যে আমাদের যে জুলাই আন্দোলনটা হয়েছিল চাকরির জন্যই কিন্তু হয়েছিল, তো ওইটার কোনো যদি আমরা কিছুটা লাঘব না করতে পারি। ওনারা কি হিসেব করেছেন খালকাটা বা এই যে সোশ্যাল সেফটি প্রোগ্রাম, এগুলোর মধ্য দিয়ে এগুলোকে কর্মসংস্থানের সঙ্গে রিলেট করে কর্মসংস্থান হবে, এবং তারা ওই যে স্টার্ট আপের জন্য করেছে, তারপরে ওই যে বললাম যে সৃজনশীল অর্থনীতি, তো এগুলো আরও আগামী 6 মাসের মধ্যে যদি কিছু দেখা যায় তাহলে আর কি, কিছু তো আপনার মানে পলিসি দিয়ে শুধু হবে না, ডেলিভারি করতে হবে, কমপ্লিট ডেলিভারিটা আসলে এখনো রয়েছে। টার্গেটগুলো ভালো, কিন্তু আসলে আমার যে আনুষঙ্গিক যে বিষয়গুলো, বিনিয়োগটা, তো বিনিয়োগ ছাড়া ওই খালকাটা বলি কিংবা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বলি, ওইখানে কতখানি এমপ্লয়মেন্ট জেনারেশন করার ক্ষমতা আছে। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হলো দেখেন আমাদের যে অর্থনীতির 3টা স্তম্ভ, কৃষি, শিল্প এবং সার্ভিস, হ্যাঁ, সার্ভিস সেবা খাতের অংশটাই বেশি, 51%। আর কৃষি তো কমে যাচ্ছে, এটা প্রায় মানে 12-13%। মূল যে জায়গা শিল্প খাত, উদ্বেগের বিষয় হচ্ছে যে এই ম্যানুফ্যাকচারিংয়ের যে অবদানটা আমাদের জিডিপিতে, এটা নেতিবাচক হয়ে যাচ্ছে।
কিন্তু এখান থেকে আমাদের কর্মসংস্থান বেশি করে আসার কথা। সেবা খাত বেশি, কিন্তু আমাদের সেবা খাতের নেচারটা কি? আপনি ছোট ছোট মুদির দোকান এরকম বেশি, বড় বড় হ্যাঁ ব্যাংকিং খাত আছে, ইন্স্যুরেন্স আছে, টেলিকমিউনিকেশনস আছে, কিন্তু যথেষ্ট না সেগুলো। তো এখন এই ম্যানুফ্যাকচারিং খাতে যদি অবদানটা নেতিবাচক হয়ে যায়, তাহলে কর্মসংস্থান কীভাবে সৃষ্টি হবে? ওই জায়গাটা কিন্তু নজর দিতে হবে। এবং এটার সাথে এই যে বিনিয়োগের বিষয়, ব্যক্তি খাতের এটার সাথে জড়িত রয়েছে। আমি মনে করি যে কর্মসংস্থান যদি না সৃষ্টি করা যায়, সেখানে কিন্তু এই সামাজিক যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে কিন্তু এতদিনের উচ্চ মূল্যস্ফীতির কারণে, কর্মসংস্থানের অভাবে, সেটা কিন্তু রয়ে যাবে। এবং বৈষম্য যখন সৃষ্টি হয়, তখন কিন্তু সামাজিক উদ্বেগ বেড়ে যায়, সামাজিক টেনশনটা বেড়ে যায়, যেটা আবার পলিটিক্যালি একটা এটার ম্যানিফেস্টেশন দেখা যায়।